পৃথিবীতে মায়ের মতো যদি একটা বোন থাকে তাহলে কি আর কোনো তার অভাব থাকে? সেরকমই আমার বোনটা আমার সবসময় সঙ্গী হয়। এই যে আমগুলো দেখছেন, আমার বাড়িতে আম কম হওয়াতে ও আমার আচার দেওয়ার জন্য পর্যন্ত আম দিয়ে পাঠাইছিল। এই যে তাই আমি 3 রকমের আচার বানিয়েছি এবার। এইটা হয়তো শেয়ার করা হয়নি, এই জন্য এখন শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আমগুলো আমি খোসা সহ এবং একটু শক্ত হয়ে গেছিল এই সহই বানিয়েছিলাম, কারণ এই আচারটা আমার বাচ্চারা বা আমিও খুব পছন্দ করি। একটু ঝাল টক মিষ্টি, আর মিষ্টির সংখ্যাটা বেশি এই আচারটাতে। আমি খোসা সহ আগে ধুয়ে নিয়েছি, তারপর কুটে আর ধুইনি, কারণ তাহলে অনেক পানি চুষে নেয় এবং পানি গলে প্রচুর। তারপরে ভালো করে কেটে নিয়ে আমি লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া এগুলো মেখে তারপর রোদ্রে না দিলেও হয়, কিছুক্ষণ রেখে দিলেই হয়, কিন্তু এখানে রোদ ছিল প্রচুর তাই আমি একটু রোদ্রে দিয়ে নিয়েছিলাম। আর এটা বেশি কিন্তু শুকাবে না, শুকালে আবার ভালো লাগে না, মাখো মাখো হয় না। অনেকে হয়তো ভাবে যে খোসা সহ আমের আচারটা কেমন লাগে কি, কিন্তু খোসা সহ আমের আচারটা আরো বেশি মজা লাগে। তারপরে এই যে রোদে আমি দুপুর রোদে দিয়ে নিয়েছিলাম, বেশ একটু গাঢ় পানিটা একটু হালকা টেনে টেনে গেছিল, তেমন শুকায়নি। তারপরে আমি মশলার প্রসেসে চলে যাই। মশলা এখানে আমি পাঁচফোড়ন এবং শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম, আর সঙ্গে নিয়েছিলাম, আর আমের আচার যেহেতু এখানে তো আমার একটু সরিষা বাটা দেওয়াই লাগবে, তাই সরিষাটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম। সব কিছু আলাদা আলাদা করেই গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরে পরিমাণ মতন তেল দিয়ে আমি সবসময়ের জন্য আচার বানানোর সময় তেজপাতা এবং একটু আস্ত যে পাঁচফোড়নটা সেটা একটু দিয়ে নিই, কারণ এ দিলে আচারের ঘ্রাণটা খুব ভালো আসে তেলের ভিতরে। তো এখানে যে অনেক রাগিয়ে তেলটা দিইনি, আমি হালকা একটু গরম হলেই দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং জিরা বাটা। আমি কখনোই আচারে পেঁয়াজ ব্যবহার করি না, অনেকে পেঁয়াজ ব্যবহার করেন, আদা। আমি একটু হালকা করে এই সবসময়ের জন্য সহজ পদ্ধতিতে রান্না করার চেষ্টা করি। আর এদিকটাও খেতে কিন্তু খুবই মজা হয়। আপনারা যদি ট্রাই করেন এভাবে আমার ভিডিও দেখে, তো দেখবেন স্বাদে কোনো দিক দিয়ে কম হয় না, খুবই ভালো লাগে। আমি তো অনেক বছর ধরেই এভাবেই আচার করি। তেলটা বেশ গরম হয়ে গেলে ফোড়নটা দেওয়ার পরে এই যে আমগুলো দিয়ে আমি ভালো করে জাল করে নেব, আর এরপরেই আমি এক এক করে সব মশলা দিয়ে নেব। বেশ একটু জাল করে নিতে হবে যাতে আচারটা একটু বেশ নরম হয়ে আসে। যারা আচার করেন তারা তো স্বাভাবিক বোঝেনি কেমন। বেশ ভালো করে নেড়ে চেড়ে এপাশ ওপাশ সিদ্ধ করে নিতে হবে তেলে। আর এভাবেই নাড়াচাড়া দিতে দিতেই আমটা সিদ্ধ হয়ে একেবারে নরম হয়ে আসবে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওই যে সরিষা বাটা, ভাজা জিনিসগুলো না, এগুলো হচ্ছে সরিষা বাটা, সাদা এবং কালো সরিষা বাটা। এখানে 3 চামচের মতন দিয়ে নিয়েছি, আর এবং লবণটা আমার মনে হচ্ছিল একটু কম, তাই একটু লবণও দিয়ে নিলাম। এভাবে দিয়ে, আর মশলা যেহেতু শুকনো মশলা দিচ্ছি, এরপরে কিন্তু আচারটা সবসময়ের জন্য দেখতে হবে যেন নিজে থেকে লেগে না যায়। এখানে যেহেতু আমি অল্প সময়ের ভিতর দেখাচ্ছি, এখানে কিন্তু প্রচুর, আমার এক একটা আচার বানাতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগছে। অনেক সময় নিয়ে যত সময় নেবেন, যত সময় দেবেন সেটা বেশি সুন্দর হবে। অল্প আছে একদম, দেখেন আমার গ্যাসের এটা স্পিডটা কিন্তু একেবারে কম। যে তারপরে আমি চিনি দিয়ে নিয়েছি পরিমাণ মতো, এবং তারপরে মনে হচ্ছিল যেন একটু ঝালটা কম। ঝাল এবং মিষ্টি মানে এই আচারগুলো মুখে খেতে কিন্তু খুব ভালো লাগে, যে নরম হয়ে আসছে। যে কোনো আচার বানাতে একটু সময় নিয়েই বসতে হবে, কারণ এখানে যদি পানি থাকে বা কোনো ধরনের ভুল ত্রুটি হলে আচারটা পরবর্তীতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা হাতে সময় নিয়ে অল্প আছে আস্তে আস্তে করেই
জাল করে আপনারা আচারটা বানাবেন, যাতে ভালো করে সিদ্ধ হয়, পানিটা না থাকে, মশলাগুলো ভালো কষানো হয়, এইগুলাই আর কি। এগুলো যদি খেয়াল করেন তাহলে আচারটা অনেক দিন থাকবে। আর আমি সব সময় আচার করি কি, বানানোর পর একটা থালা বা এমনি যে ধরনের আর কি গামলাতে করে বেশ 3-4 দিন রোদ্রে দিই। তারপরে যে পাত্রে রাখি কাচের বয়াম, সেইটা সহ আরও 3-4 দিন রোদ্রে দিই। এভাবে রোদ্রে দিয়ে রাখলে আচারটা বেশ ভালো থাকে, আর ঘ্রাণটাও সুন্দর থাকে। আমার আচারটা প্রায় হয়ে আসছে, তাই আমি এখানে পাঁচফোড়ন আর মরিচের যে গুঁড়াটা করে রাখছিলাম একসঙ্গে মিক্সড করে ওইটা দিয়ে নিয়েছি। আর এখন দিয়ে নেব একটু ভিনেগার। দেওয়ার পরে আমি আর বেশি জাল দিব না, একটু নেড়েচেড়েই নামিয়ে নেব এবং ঠান্ডা করে কিছু রোদ্রে দিয়ে তারপরে বয়ম ভরে রাখবো। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।